আপনারে বলবো কি, রাত্রের বেলা লাশ আনতে আনতে রাত তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে গেছে। এখন ওই পৌনে 2টার সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি। খাটটা আমার শ্মশানের সামনে কাঠগুলাই বানানো, আর ওই পৌনে 2টোর সময় কিন্তু ওনারে আর খাটে আনিনি, ওরা ওই গাড়িতে করে নিয়ে আসছে, ভ্যানে করে। আচ্ছা, ভ্যানে করে নিয়ে আসছে, আমি আমার মতন ওনারে নিয়ে গেছি, স্নান করাইছে, স্নান টান করাই শীতের পরে উঠাইছি, উঠে আমি কাঠ সব সুন্দরভাবে সাজায় গুজায় দিয়ে মুখে অগ্নি করে দিছি। এখন আগুন জ্বলে আর কাঠ শুধু উপর থেকে নিচে পড়ে, আস্তে আস্তে কাঠও আমার পড়ে যাচ্ছে। যত আগুন জ্বলতেছে তত আবার কাঠ বেশি পড়তেছে। এখন আমাদের ওই বাঁশ আছে, বাঁশ দিয়ে সুন্দর করে আর কি কাঠ উঠানোর জন্য আগুনের কাছে তো বেশি যায় দাঁড়ানো যায় না। শীতের আগুনের পরে কোনো আগুন পৃথিবীতে নেই, কোনো কায়দায় বাঁশ দিয়ে দিয়ে আমি কাঠগুলো উঠাই দিচ্ছি, আর ওই কাঠ একাল খালি পড়তেছে, খুব ধুমো হচ্ছে এবং গুল্লি হচ্ছে, খুব বাতাস। যাই হোক, আমি দুর্বল না সুবল, আমার ভগবানের নাম নিয়ে আমি ওই কাজগুলো করতেছি, সৎ কাজ করতে আইছি। আমি জানি যে আমি সৎ কাজ করতে আসছি, আমার ক্ষতি হবে না। যাক, আমার বাবা ভোলানাথের নামে আমি এই কাজগুলো বেশি করি। এখন ওই কাঠ উঠাতে উঠাইতে উপরে যে কাঠগুলো ছিল প্রায় কাঠ কিন্তু পড়ে গেছে, পড়ে যে এক পর্যায়ে উনি কিন্তু আগলা হয়ে গেছে, কাঠ উপরে আর নাই, সরে গেছে। এখন যখন সরে গেছে, আগুন তো নিচে, কাঠের উপরে তার আগুন। তখন এবার আমি কিন্তু ওই কাঠ আবার সুন্দর করে উঠে দিতে 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 ওই কিছু কিছু দিচ্ছি, আর দূরে এসে দাঁড়াচ্ছি, আগুনের তাপে দাঁড়াতে পারতেছি না। এই করতে করতে মনে করেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার ওই সময় লেগে গেছে। উনারে পুরায় সুন্দরভাবে গুছাই গাছাই দিয়ে, শ্মশানে কোনো মানুষ নাই, আমি একা আর উনার আত্মীয় স্বজন যারা ছিল, ওই পুরার আগেই মানে কলস আমাদের মধ্যে আছে, কলস পুরার পরে কলসটা ভেঙে দিয়ে শীতে ঠান্ডা করে দিয়ে চলে আসতে। উনটা কিছু লোক চলে আসছিল, সিরেফ 2 জন ছিল, সেই 2 জন কলেজের জল লাইনে শীতে ঠান্ডা করে দিয়ে উন্ডাও চলে আসছে। আমার কাছে ভালো বন্ধু জিজ্ঞেস করে উন্ডাও চলে আসছে। এখন আমি লাস্টে গেটের তালা দেবো বলে আমি কিন্তু ওই গেটের কাছে গেট টাইনে দিয়ে কেবল দাঁড়াইছি। তখন আমার কাছে ছোট ছোট 2টো ছেলে আসছে, একটার বয়স সর্বোচ্চ গুলি 16-17, আর একটা বয়স সর্বোচ্চ গুলি 12-13। আমি কেবল তালা দেবো, এই সময় ওরা 2 জন এসে হাজির হয়ে আমার বলতেছে, কাকা গেটে তালা দিয়েন না। আমি বলছি কেন? কাছে কাকা আমাকে একটা জিনিসের দরকার, আমরা বহুতক্ষণ সময় দাঁড়াই রয়েছি, আমার একটু দরকার। আমি কি দরকার? বলতেছে কাকা ওই যে কেবল যে কলসটা ভাঙিস, ওই কলসটা আমার খুব প্রয়োজন। আমি বললাম কলস দিয়ে তুই কি করবি, আর এই রাত্রে তুই এখানে কেন আইছিস? তখন মনে করেন রাত বাজে 3:45-4 বাজে, তখন আসছে। তো বলতেছে কি কলস আমার মা নিয়ে যাতে বলেছে। তা আমি বললাম কলস তুই নিয়ে যাবি যা, কিন্তু আমি তোর এনে দিতে পারবো না, তোর কিন্তু নিয়ে আসতে হবে। তা বলে হ্যাঁ কাকা আমরা নিয়ে আসতে পারবো। তো আমি বললাম যে তুই নিয়ে আসতে পারিস তা যা। এই বলে আমি ওই গেটের কাছে দাঁড়াই আছি। এখন ওরা কিন্তু 2 জনের একজন চলে গেছে কলস আনতে। শীতের কাছে শীতে লিবে দেওয়ার পরে যদি কেউ না থাকে, তাই কলস আনাটা, দড়ি বাঁধা কলসটা আনা খুব কষ্টের বিষয়, এটা সাহসের বিষয়। কারণ যখন চলে আসা হয়, কোনো মানুষ থাকে না, তখন ওখানে অনেক সমস্যা দেখা দেয়। ভয়, মনে করেন আপনি একটা জিনিস আনতেছেন, আজগবি একটা শব্দ হলো, কথা বললো যে কি করতে আসছিস, কেন নিতে আসছিস, আপনার সাথে জিজ্ঞেস করতেছে, কিন্তু চারিদিকে দেখতেছেন আপনি কেউ নেই, এরকম কথাও হয়। যাই হোক, ওরা কিন্তু ওই কলসটা নিয়ে চলে আসতেছে। চলে আসলে আমার গেটের কাছে এসে গেছে, কাকা কলস আমি নিছি। তাহলে যা। কাকা আপনি বাড়ি যাবেন না? হ্যাঁ আমি যাবো। তো এবার আমি জিজ্ঞেস করতেছে তোর বাড়ি কনে? তাই ছোটটা বলতেছে আমার বাড়ি শঙ্কর বাসা। আরেকটা জিজ্ঞেস করলাম তোর বাড়ি কনে? তো বলতেছে আমার বাড়ি গাজীপুর। গাজীপুর মানে রাজঘাট। 2 জন 2 জায়গার। আমি বলতেছে তোরা 2 জনের বাড়ি 2 জায়গায়, তাই এক জায়গা হলে কি করে? তো বলতেছে কাকা আমরা 2 জন ভাই, আমার মাই কলসটা নিতে বলেছে, তাই আমরা আইছি। আমি কিন্তু অতটা আমার মাথাটা সেন্স অতটুকু আসেনি যে এরা এই রাত্রে কলস নিতে আসছে, কি কারণে আসছে, এরা কি বৃত্তান্ত, এগুলো আমি বুঝতে পারি। এখন আমার কাজ শেষ, আমি তালা মেরে যখন রেল লাইনটা পার হয়ে সিএমপিতে উঠবো, মানে পিচ রাস্তায় মেন রোড উঠবো, তখন কিন্তু নজর পড়ে গেছে খাটের দিকে, যে খাটটা বানাইছিল ওর মার জন্য ওই ভদ্রলোক। ওই খাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তাহলে খাটটা তো ওখানে ফেলানো থাকবে, ও খাটটা তো আর কাজে লাগতেছে, আর ও খাটটায় তো লাশ আনাও হয়নি, তাতে করে কোনো সমস্যা নেই। আমি কিন্তু ওই খাটটারে চিন্তা করেছি বাড়ি নিয়ে যাবো রাতের বেলায়। এখন আমি কিন্তু ওই টাগাচ্ছি ডানি ভাই কোনো ভ্যান পাচ্ছি। তখন ওই ছেলে দুটো আমার বলতেছে কাকা আপনি খাট নিয়ে যাবেন? তাহলে হ্যাঁ কাকা খাট নিয়ে যাবো। তো কাকা এক কাজ করেন, আপনি কলসটা নিয়ে আগে হাঁটেন, আমি খাট নিয়ে আসতেছি। ভাই তখন আমি বুঝতে পারিনি যে আসলে ওরা কি। তখন আমি কিন্তু ওই বলতেছি কি না তোরও লাগবে না, তুই এক কাজ কর, যদি আমার খাটটা নিতে হয় আমি সামনেতে ভ্যান ডাইকে আমি নিয়ে যাবো। ভাই আপনারা বলবো কি আমি ভ্যান নিতে আসতেছি, আমি ভ্যানওয়ালার সাথে কথা বলতেছি কয় টাকা দিতে হবে, আমি পালপাড়ায় যাবো, পালপাড়ায় যাবো, কয় টাকা দিতে হবে, আমার একটা খাট যাবে। এই বলে পিছনের দিক তাকায় দেখি কি আমার খাট আসতেছে। ওই রাত্রেবেলা খাট মনে হচ্ছে উড়ে আসতেছে, চলে আসতেছে। খানিকের উপর তাকায় দেখি কি 2 জন মাথার পরে খাট হাইটে চলে আসছে। আচ্ছা বেশ ভালো কথা, হাইটে আসছে। আমি তাকায় ওই দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, খাট ওরা ছোট মানুষ কিভাবে নিয়ে আসতেছে। আনার সঙ্গে সঙ্গে আমি ওকে নিজে হাতে, ওরা 2 জনে এক পাশে খাট ধরলো, আমি এক পাশে খাটটা ধরে নামালাম রাস্তার পরে। নামায় একটা ভ্যান পালাম, ভ্যানারে বললাম যে ভাই আমার এই খাটটা অমুক জায়গায় নিয়ে যাবো, একটু দিয়ে আসেন। ভ্যানে উঠালাম, ওরা 2 জন সাথে, আমি আর ভ্যানালা 3 জনে খাটটা উঠালাম। উঠে এবার আমার বলতেছে ওই ছেলে দুটো যে কাকা আপনার বাড়ি পর্যন্ত আসি? বললাম না বাবা তোর বাড়ি পর্যন্ত আসতে হবে না, 20 টাকা নে তোরা চা খাস কেন? কাছে না কাকা টাকা দেওয়া লাগবে না, আপনি আমার উপকার করেছেন কি
যে কলসটা নিলাম এটা আমার উপকার হয়েছে। আর খাট আপনি যদি বলেন আপনার বাড়ি দিয়ে আসতে, আমি বাড়ি দিয়ে আসবো, আমরা আপনার বাড়ি যাই, চলেন কাকা। আমি বললাম না বাবা, তোদের কষ্ট করা লাগবে না। তখন ফট করে ছোট ছেলেটা আমার বলতেছে, কাকা আপনার বাড়ি পালপাড়ায় না, আপনার বাড়ি তো বেশি দূরে না। তো মনে করেন অতটা সেন্সিটিভ আমার ভিতরে ছিল না। আমি যখন খাট নিয়ে এবার ওদেরকে গরম দিলাম, গরম দিয়ে আমি কিন্তু ওদেরকে বিদায় দিয়ে ওরা চলে গেল। আমি দেখলাম চলে গেল। খাটটা এনে আমার বাড়ির পাশে এক জায়গা ধুয়ে দিলাম। ফিরে আমার যে একটুখানি সিস্টেম অনুযায়ী শ্মশান থেকে কোনো জিনিস নিয়ে আসলে গঙ্গা জল একটু আগরবাতি দিয়ে কিংবা একটু আগুনে সেকা টাকা দিয়ে ঘরে উঠানো যায়। আমি কিন্তু ওটা রাত্রিবেলা বাইরে থাকলো, সকালবেলা আমি কিন্তু ঘুমের থেকে যখন উঠেছি, উঠে ওই খাটে কিন্তু আমি আগুন দিছি, ধুইছি, ধুয়ে মুছে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি ঘরে নিয়ে গেছি। ওই খাটের পরে আমি আমার স্ত্রী শুয়েছি। এখন রাত্রেবেলা কিন্তু মনে করেন যে আমি মেলাঘাটে বেচা কেনা করতাম এক সময়। আমি এখান থেকে মনিরামপুর সেখানে গেছি হচ্ছে চটপটির দোকানে জোন বিক্রি করতে। এখন ওখান থেকে রাত্রেবেলা আমি ফিরে আসতেছি, পরের দিন ফিরে আসতেছি, রাত তখন বাজে 2টো। আমি আসতেছি সাইকেল চালায়, ওখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হঠাৎ সাইকেলের থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আমার ধাক্কা দিল, আমি স্বয়ং বুঝলাম যে আমার কে ধাক্কা দিলে। আমি পড়ে গেলি কিন্তু সবসময় আমার কাছে লাইট, সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাইকেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাইটটা পকেটে বের করে আমি বুক পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাইছি। জ্বালায় কিন্তু আমি ওই উপরে বাদুর ডাকতেছে, গাছে চেউ চেউ করে ডাকতেছে। আমি কিন্তু ওখান থেকে আবার সাইকেলটা কুড়াই কাছায় নিয়ে সুন্দরভাবে সাইকেলটা চালাই আস্তে আস্তে আসতেছি। ভয় খানিকটা আমার লাগেছে। এবার মনের মধ্যে যত পথ আসতেছি দুঃখ দুঃখ করতেছে, মানে এতক্ষণ ভয় ছিল না, এখন শুধু ভয় পাচ্ছি, পরানের মধ্যে দাপাচ্ছে। যাক আমি কষ্ট মষ্টে আসলাম, এসে বাড়ি আমার স্ত্রীর ডাক দিলাম, দরজা খুললো, ঘরে গেলাম। ঘরে যাই দেখি যে আমার দরজা খুললো আমার মেয়ে, আমার স্ত্রী অজ্ঞান। কি হচ্ছে যে গা নাড়া দিলাম, নাড়া দিলে উনি কিন্তু লাফাই ঠেলে উঠল। কি হয়েছে বলো যে আমারে কিটা নিয়ে চলে যাচ্ছে, চালের পরে নিয়ে যাচ্ছে, কিটা উড়োই নিয়ে যাচ্ছে, খাটের পরে আমার কিটা আচার দিচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম হয়তো দেখা যায় সারাদিন কষ্ট মষ্ট করে ক্লান্ত শরীর, ভুলবশত হতে পারে। আর আমারটাও মনে করলাম যে আমি হয়তো দেখা যাচ্ছে আচাক্কা কিছু হয়তো পড়িছে, ওটা আমার হতেই পারে। নর্মালি নিলাম, নর্মালি নিয়ে আমি আমার মতো চলতেছি, স্ত্রীর মতো চলতেছে। পরের দিন কিন্তু আমি যেখানে যাই আমার পাশ কিন্তু উনি থাকে। এটা আমি কিভাবে বুঝলাম আপনারা আমি পরে বলতেছি। এখন আমি কিন্তু ওই যেখানে যাই আমার শরীর সবসময় গরম থাকে, আমার মনে হয় পিছনে কে হাঁটি আসতেছে, আমার কেউ দাবড়াচ্ছে, এরকম একটা ভাব, মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি যারে বলে। 2-3 দিন চলে গেলে ভাই আমার স্ত্রী হঠাৎ কিন্তু বুবা হয়ে গেল। বুবা, কথা বলতে পারতেছে না, হঠাৎ গাত পা ঘামায় ঠামায় বুবা হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, চোখ মুখ উল্টে গেছে। এর আগে আমার ঘরের চালের মধ্যে কিছু হাঁটতো না, ওই খাটটা নেওয়ার পরের থেকে আমার চালের মধ্যে মনে হয় কি কে হাঁটে যাচ্ছে, ভেঙে ছিঁড়ে ফেলাচ্ছে, এরকম একটা সমস্যা। যাক আমি অতটা মালুম করিনি। এখন ওই আমার স্ত্রী যখন বুবা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার একটা গুরুদেব আছে। সে গুরুদেব আছে আমাদের এই নোয়াপাড়া পৌরসভার মহিষাহাটি ডিগ্রি কলেজের প্রফেসর, তার নাম হচ্ছে চন্দন প্রফেসর। চন্দন স্যার বললে সবাই তাকে চেনে। উনি একটু মার সাধনা করে, মার পূজা আশ্রা করে। তা উনার কাছে গেলাম, যাই আমি যখন উনার বাড়ি মনে করেন অন্তত 50-55 জন লোক হয়েছে। এখন আমি কিন্তু ওই সবার আগে গেছি, যাই ওই মন্দিরের সামনে আমি সুন্দর করে আপনার পাটি বিছাইছি, সবকিছু করেছি, করে টেরে লোকজন গেছে, তাদের বসতে দিচ্ছি, আপ্যায়ন করেছি আমি সবার পিছনে। আমার ওই গুরুদেব উনি ওই মার পুজো দেওয়ার পরে বেরোয় এসে উনি বারে আমার দিকে তাকাচ্ছে আর চোখ মোটা করতেছে, আর আমার শরীরের থেকে ভাই শুধু ঘাম বেরোচ্ছে। এমত অবস্থায় 20-22 জন লোক থাকতে লোকজনকে বললো আপনারা সবাই সরে যান। সবাই সরে গেল, ভয় পালো, সবাই সরে গেলে এবার আমার দিক তাকাচ্ছে। উনি আমার কাছে আসলো না, দূর থেকে দাঁড়ায় কাছে, তুই জায়গা দাঁড়া। আমি দাঁড়ালাম। উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি শ্মশানে থেকে খাট আনিছিস? তাহলে খাট আনিছি আমি রাত্রে 3টে-4টে। উনি তো বাড়ি, তাহলে কি করে জানলো? যখনই আমার কাছে বলিস তুই খাট আনিছিস, তখনই আমি বললাম হ্যাঁ আমি খাট আনিছি দাদা। খাট আনিছিস আইনে ঘরে উঠেছিস কেন? খাটের ঘরে শুয়েছিস তো তোর চালের মধ্যে দৌড়দৌড়ি করিনি? হ্যাঁ দাদা করেছে। বলো অমুক জায়গা তুই পড়ে গেছিলি? আমি বললাম হ্যাঁ দাদা পড়ে গেছি। আমি সব বলতেছি। বলতেছে এখন তোর পাঁচ তো আমার এই গেট বন্ধ আছে, তাহলে আমি কি করবো? তোর তো খোঁজ দিচ্ছে, সময় পালি খালি তুই বাইসে গেছিস যে তোর কাছে একটা তাবিজ আছে, তাবিজটার কারণে আর ছটাকাশ করে সিগারেট জ্বালাইছিস, আগুন ছিল বিধায় বাইসে গেছিস। উনি আমাকে বললো উদ্দেশ্য হচ্ছে ওনার কাছে যাওয়ার যে আমার স্ত্রী বুবা হয়ে গেছে, দাদা কি কারণে হয়েছে আপনি একটু দেখেন, মানে এটা বলার উদ্দেশ্যের জন্য আমি গেছি, আমার এগুলো হচ্ছে এটার জন্য না। তখন কিন্তু ওই সবাইকে বিদায় দিয়ে উনি আমার যখন জিজ্ঞেস করতেছে তখন আমি ক্লিয়ারলি সব বলতেছি। বলার পরে এখন উনি আমারে কিন্তু বলতেছে যে এখন আমার কিছু করার নেই, আয়ত্তের বাইরে। আমি তখন কান্দাকাটি করতেছি, দাদা আমি কি করবো, আমার ভুল হয়ে গেছে, আমি তো এরকম কোনোদিন করি না, আমি তো সৎ কাজ করে আসলেও কারো কাছ থেকে একটা টাকা নিতে চাইনি, যদি কেউ খুশি হয়ে দেয় তা নিই, নালে নিই না। এখন এত অবস্থায় দাদা আমি তো বড় বিপদে। তখন উনি আমার বললো কি ওই জায়গা দাঁড়া। উনি খানিকক্ষণ দাঁড়ায় থেকে মার পার বেলপাতা নিচে দিল, আমি নিলাম, গঙ্গা জল আমার একটু ছিটিয়ে দিল। আমার যখন গঙ্গা জলটা ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গাত থেকে মনে হলো যে অন্তত 100 কেজির একটা বোঝা নেমে গেছে, আমার গাটা হালকা হয়ে গেছে। দেখেন গান নোমা শিরে উঠে যায়, দেখেন প্রতিটা নোমা শিরে উঠেছে। আমি বহুত দিন যাবত এই অবস্থায়, আমি কিন্তু যখনই আমার ওই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা খুব ভালো লাগে, চাঙ্গা হয়ে গেল। চাঙ্গা হয়ে গেলে এবার আমি বলতেছি দাদা আমার বাড়ি আপনার বৌমা অবস্থা খুব খারাপ। তখন কাছে খারাপ তো খারাপ হবে তো, তোর কপাল ভালো যে নিয়ে যায়নি, চাইপে ধরেনি গলা। তখন এই বলার পরে উনি ওখান থেকে আমার একটু গঙ্গা জল দিল আর একটু ফুল বেলপাতা দিল, উনি এখান থেকে ঝাড়িয়ে দিল। দেওয়ার পরে আমার স্ত্রীর গায়ে এসে জলটা খাওয়াই দেওয়ার পরে গঙ্গা জল তার মাথায় ছোঁয়াই দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেল। তো উনি আমার বলে দিল যে তুই শ্মশানে গেলে আমার সঙ্গে ফোনে কথা বলে তারপরে যাবি, তার আগে তুই যাবি না। তাহলে এখন
খাটের ব্যাপারটা কি করব? তো উনি আমারে বললো খাটের একটা উপায় আছে। কি উপায়? এই খাট সকালবেলা হয় কোনো জায়গায় দান করে দিবি, আর না তো একদমে বেচা কিনা করবি। ভাইজান কথাটা বুঝেন, তাহলে একদমে বেচা কিনা করবি এবং যে কয় টাকা বেচবি সেই কয় টাকা তোর গাঠির থেকে দিয়ে ওই শ্মশানে দান করে আসবি আর মাপ চাই আসবি। আমি কিন্তু সকালবেলা এখন আমি খুঁজ দিছি লোক, আমি খাট কোথায় বিক্রি করবো। যেমন তেমন লোকের কাছে যদি ওই খাটটা বের করে দেখায়, তার যে কোনো লোক মনে করেন 2000 টাকা দাম বলবে, তা আমি তো গরিব মানুষ, তার আর 2000 কোথা থেকে ভরবো? তাহলে আমার সর্বনাশ, আমি সমস্যায় আছি। এখন আমি মনে মনে খুঁজ দিছি, খুঁজতে খুঁজতে পাচ্ছি না। সালাম নামে একটা লোক ভ্যান চালায়, উনি আমি ইয়ার কি চলে বলতেছি কি, মানে আমি বেশি আগ্রহ নিয়ে বলতেছি যে ভাই আমি একটা খাট বেচবো, খাটটা আমার লাগ দিছে না, তা যে কয় টাকা দিত সেই কয় টাকায় বিক্রি করবো। তখন দাদা আমও তো একটা কেনবো। তা আমি বললাম, আপনি আর কি করে না, শোনো আমি কিন্তু ব্যস্ত, তা দাদা আমও কেনবো। তা চলো, তখন দাদা কত দিলি হবে না, তা তুমি আগে খাটটা দেখো। এবার ওরে নিয়ে আমি খাট বাইরে বাইর করে রাখিছি, কাজ করে